হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি উৎপল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউনিভার্সাল উৎপল। আশা করি সবাই ভালো আছেন। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে মালদা আজ স্বীয় মহিমায় প্রতিষ্ঠিত পেয়েছে। এই মালদা জেলার বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গৌড়, রামকেলি ও পান্ডুয়াতে রয়েছে অনেকগুলি দর্শনীয় স্থান। আর আজ মালদার শেষ পর্যায়ের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলি। তবে চলুন যাওয়া যাক। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমস্তুতে। ওম ক্রিং কালিকায় নমঃ নমঃ। এই কালীমাতা মন্দিরটি মালদার পরানপুরে তন্ত্রগুরু থানাপতি মহন্ত উমাশঙ্কর পুরী দ্বারা উদ্ঘাটিত হয়েছে। মালদা জেলায় একমাত্র গোশালা যেখানে প্রায় 50টার বেশি গরু পালিত হচ্ছে। মালদা জেলা পরানপুরে। খড়কাটা মেশিন। গরুর যত সব খাবার আছে সব প্যাকিং হচ্ছে গরুর খাবারের। কালিন্দী নদী, তার মাঝখানে একটা বাঁশের সাঁকো, তার উপরে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা গঙ্গারই একটা ভাগ, গঙ্গা থেকেই এসেছে একটা ভাগ। ওহ, দারুণ সুন্দর, খুব ভালো সিনারি। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে বাইক, সাইকেল, এমনকি টোটো পর্যন্ত এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করছে। মানুষ তো পায়ে হেঁটে যাচ্ছেই, পার হচ্ছে এপার থেকে ওপার। এই মাঝখান দিয়ে কালিন্দী নদী বয়ে গেছে। এই কালিন্দী নদীর চর, কালিন্দী নদীর পুরো এরিয়া, একদম সংলগ্ন মন্দির চত্বর, এই শ্মশান কালী, এই কাঠের চুল্লির স্থান। এটা হচ্ছে কালিন্দী নদীর উপর অবস্থিত বাঁকড়া শ্মশান কালী কালী মন্দির। এখানে কাঠের চুল্লি, এই কাঠের চুল্লিতেই শবদাহ করা হয়। পাশে মন্দির,
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। রাধা গোবিন্দ গৌর নিতাই, পরানপুর অদ্বৈত মহাপ্রভু মন্দির। মালদা জেলার অন্যতম প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এটি। এই পূজার সঙ্গে জড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের অন্যতম এক চরিত্র ভবানী পাঠকের নাম। তার হাতেই নাকি শুরু হয়েছিল এই পূজা। জনশ্রুতি রয়েছে, ভবানী পাঠক কালিন্দী নদী দিয়ে যাওয়ার সময় হঠাৎ নদীতে জল বেড়ে যায়। সেই সময় তার বজরা নদী তীরবর্তী এলাকায় থামে। সেখানে রাতে থেকেছিলেন তিনি। কথিত রয়েছে, ভবানী পাঠক নাকি সেই সময় স্বপ্নাদেশ পান মা কালীর পুজো করার জন্য, কিন্তু সেই সময় সেখানে মাটি পাওয়া যায়নি। তাই তার পরিবর্তে গোবর এবং জনা অর্থাৎ ধানের তুষ দিয়ে মূর্তি গড়ে পূজা শুরু হয়। তার ফলেই এই এলাকার নাম হয় গোবরজনা। আগে শ্রী জ্যোতিষ চৌধুরী গ্রামের বাসিন্দাদের নিয়ে পূজা করতেন। এখন চৌধুরী পরিবারের সদস্যরা পালা করে পূজা করেন। মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত জহুরাতলা গ্রামে অবস্থিত এই প্রাচীন কালী মন্দির। জহুরা কালী মন্দিরে কোনো পূর্ণাবয়ব বিগ্রহ নেই। একটি মাটির স্তূপকে কালী রূপে পূজা করা হয়। কথিত আছে, 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক স্বপ্নাদেশ পেয়ে দেবী জহুরা কালীর আরাধনা শুরু করেছিলেন। তবে অনেককাল আগে এই মন্দিরে একটি কালী বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বিধর্মীদের থেকে রক্ষা করার জন্য মন্দিরের পূজারীরা মূর্তিটিকে মাটিতে চাপা দিয়ে দেন। সেই সময় ডাকাত দল হীরে জহরত ওই মন্দিরের মাটির নিচে লুকিয়ে রাখত বলে দেবী চণ্ডী জহুরা কালী নামে প্রসিদ্ধ হয়েছে। ওং শ্রী হ্রিং ক্লীং ঐং বজ্র বৈরচনিয়ে হুং ফট স্বাহা। গ্রামের মা বোনেরা ষষ্ঠী তলায় ষষ্ঠী পুজোয় ব্যস্ত। দেখতে থাকুন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী 1509 সালে রামকেলিতে মদন মোহন মন্দির প্রতিষ্ঠা করেন। বৃন্দাবন যাত্রা করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই মহাবৈষ্ণবের সাথে মন্দির সংলগ্ন কেলিকদম্ব এবং তমাল গাছের নিচে দেখা করেন। এই মিলন উদযাপনের জন্য 500 বছরেরও বেশি সময় ধরে রামকেলিতে উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সাধারণত 15ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে চৈতন্য মহাপ্রভুর আগমন উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। সাধারণত হিন্দু ধর্মে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করা হয়।
কিন্তু এই মেলায় মহিলারা মাতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড নিবেদনের একটি ঐতিহ্য রয়েছে। এই মসজিদটি 1475 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী রাজবংশের সুলতান ইউসুফ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি বড় গোলার্ধে গম্বুজ দ্বারা আচ্ছাদিত রয়েছে, যা স্কুইঞ্চে বহন করা হয়েছে এবং আরও ওপরে পাথরের স্তম্ভগুলি দ্বারা সমর্থিত পূর্ব দিকে বারান্দা সহ একটি একক কক্ষ নিয়ে গঠিত। গৌড়ে অবস্থিত এই মসজিদের নামকরণ হয়েছে সম্ভবত চামকাট্টি সম্প্রদায়ের নামে। চামকাট্টি সম্প্রদায়ের বংশধরেরা এখনও পুরনো মালদহের নিকটবর্তী 40 পাড়ায় বসবাস করে। এই মসজিদটি সম্ভবত সুলতান ইউসুফ শাহ 1450 খ্রিস্টাব্দে করেছিলেন। স্থানীয় লোকজন এই বিল্ডিংটিকে মসজিদ নয় বলছেন, কারণ পশ্চিম দেওয়ালে নামাজের কুলুঙ্গির চিহ্ন নেই বা মিম্বরও ছিল না। স্থানীয় লোকদের ঐতিহ্য যে হোসেন শাহ রাষ্ট্রীয় বন্দির জন্য এই ভবনটি ব্যবহার করেন। এই মসজিদটি হিন্দু মন্দির স্থাপত্যের নিদর্শন বহন করে। এটি একটি ছোট গম্বুজ বিশিষ্ট বিল্ডিং, যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসাবে কাজ করেছে বলে মনে করা হয়। 4টি খিলান খোলা আছে, প্রতিটি 5 ফুট চওড়া। এটি 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত হতে পারে। পূর্ব ও পশ্চিম দিকের দরজার উভয় পাশে ইটের গাঁথুনির বাঁশিওয়ালা স্তম্ভ ছিল এবং ভবনটি চারিদিকে শোভাময় সুতা দিয়ে সজ্জিত। এটি হাফসি বংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1485 সালে শুরু করেছিলেন আর 1489 সালে শেষ হয়েছিল। এটি তুগলকি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। এর 3টি তলা বহুভুজ বিশিষ্ট আর চূড়ান্ত 2টি তলা বৃত্তকারে তৈরি। মিনারটি ফিরোজ শাহের যুদ্ধক্ষেত্রের বিজয়ের কথা স্মরণ করায়। এটি 1425 সালে নির্মিত একটি চিত্তাকর্ষক গেটওয়ে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মুসলিম স্মৃতিস্তম্ভ। ছোট লাল ইট এবং পোড়ামাটির কাজ দিয়ে তৈরি। দক্ষিণ পূর্ব কোণে একটি 20 মিটার উঁচু প্রাচীর একটি পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষকে ঘিরে রেখেছে। অতীতে এখান থেকে কামান ছোড়া হতো, তাই গেটটি সালামি দরজা নামেও পরিচিত লাভ করে। এটি ছিল উত্তর থেকে গৌড়ে দুর্গ প্রবেশের প্রধান দরজা। এটি সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ দ্বারা নির্মিত হয়েছিল। পরে আলাউদ্দিন শাহ বর্তমান গেটওয়েতে এটিকে উন্নত করেন। এই প্রভাবশালী কাঠামোটি 21 মিটারের বেশি উঁচু এবং 34.5 মিটার চওড়া। এর 4 কোণে 5 তলা উঁচু টাওয়ার আছে। এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। যদিও নামের অর্থ 12টি দরজা, এই স্মৃতিস্তম্ভটি আসলে 11টি দরজা রয়েছে। মসজিদটির নির্মাণ আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেছিলেন এবং তার পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ 1526 সালে সম্পূর্ণ করেছিলেন। এর করিডোরটি গম্বুজযুক্ত, কিন্তু 3 আইলেড হলটি এখনও গম্বুজবিহীন। যদিও এটির গম্বুজগুলো মূলত সোনায় ঘেরা, তাই এই মসজিদটির নাম ছিল বড় সোনা মসজিদ বা মহান সোনা মসজিদ। ইন্দো আরবি স্থাপত্যে শৈলী এবং অলঙ্কৃত পাথরের খোদাই বারদুয়ারিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তোলে। পশ্চিমবঙ্গের মালদহের প্রাচীন শহর গৌড় ঐতিহাসিক প্রেমীদের জন্য এটি একটি অন্যতম প্রধান আকর্ষণ। এই বিশাল প্রাচীরের উচ্চতা আনুমানিক 22 গজ, তাই এর নামকরণ করা হয়েছে 22 গজি প্রাচীর। এই প্রাচীরটি 3 দিক থেকে গৌড়ের প্রাচীন প্রাসাদ অঞ্চলকে রক্ষা করেছিল বলে মনে করা হয়। সম্ভবত সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে নির্মিত হয়েছিল, যার রাজত্বকাল 1442 থেকে 1459 খ্রিস্টাব্দ বলে মনে করা হয়। মসজিদ পর্ব দেখতে দেখতে আঁকাবাঁকা মাটির রাস্তায়
দুধারে আমবাগানকে রেখে এগিয়ে চললাম, অবশেষে বল্লাল সেনের বাটির ধ্বংসস্তূপের সামনে। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982-83 এবং 1988-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করেন। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উঁচু প্রাচীর। উৎখননের প্রাপ্ত প্রত্নবস্তুর মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি। অষ্টম এবং নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বল্লাল সেন বাংলার সেন রাজবংশের দ্বিতীয় তথা শ্রেষ্ঠ নৃপতি ছিলেন। তিনি 1160 থেকে 1179 সাল পর্যন্ত সেন বংশের রাজা ছিলেন। তিনি ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের পুত্র এবং তার যোগ্য উত্তরসূরি। রাজা বল্লাল সেন বাংলার সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসাবে পরিচিত। তিনি সুপণ্ডিত ও লেখক ছিলেন। দানসাগর ও অদ্ভুত সাগর তার উল্লেখযোগ্য রচনা। বল্লাল সেন তার রাজত্বের সময়ে বহুদূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। বরেন্দ্রভূমি, রাঢ়, বঙ্গ এবং মিথিলা তার অধীনস্থ ছিল। মালদা জেলার গৌড়ের কাছে জাহাজঘাট নামে একটি স্থান রয়েছে। এটি প্রাচীনকালে একটি বন্দর ছিল বলে মনে করা হয়, যেখানে নদী বয়ে যেত। বর্তমানে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারণে জাহাজঘাট স্থলভাগে পরিণত হয়েছে। স্থানটি গৌড়ের ধ্বংসাবশেষের কাছাকাছি অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এটি বল্লাল বাটির খুব কাছে অবস্থিত। শাহ সুজা 1655 সালে মুঘল স্থাপত্য শৈলীতে এটি তৈরি করেছিলেন। সুলতান তার বেগমদের সাথে লুকোচুরি খেলত বলে তাই এরকম নামকরণ করা হয়েছে। এর দুই দিকে প্রহরী ঘর ও ওপরে নহবতখানা আছে। সমাধিসৌধটি বাংলার দোতলা কুঁড়ে ঘরের অনুকরণে নির্মিত এবং ফতেহ খানের সমাধি হিসাবে পরিগণিত। ফতেহ খান ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের জৈনিক সেনাপতি দিলির খানের পুত্র। ফতেহ খান পিতার সঙ্গে গৌড়ে এসে অসুস্থ হয়ে পড়েন এবং সম্ভবত এখানেই তার মৃত্যু হয়। (1530 থেকে 31 সালে সুলতান নুসরাত শাহ কদম রসুল মসজিদটি নির্মাণ করেন। গৌড়ের অন্যতম প্রধান স্থাপত্য। এটি বাংলার মুসলমানদের প্রাচীনতম মাজার। পাথরের ফলক থেকে মসজিদটির নাম কদম রসুল মসজিদ। মসজিদের ভেতর সংরক্ষিত পাথরের ফলকে নবী হজরত মোহাম্মদের পদচিহ্ন রয়েছে। মসজিদটি হিন্দু চালা শৈলীর অনুকরণ করে। পান্ডুয়া পশ্চিমবঙ্গে দুটি আছে, একটি হুগলি জেলায় আর একটি মালদা জেলায়। মালদা জেলার পান্ডুয়া দরগা শরীফ মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান হিসাবে বিবেচিত। এখানে প্রতি বছর মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়। এটি 1300 শতাব্দীতে নির্মিত হয়েছিল। 125 ফুট উঁচু একটি মিনার রয়েছে, যা পাণ্ডু রাজার প্রাসাদ ও মিনারের ধ্বংসাবশেষের অংশ।
1415 সালে রাজা গণেশ 1 লাখ রুপি দিয়ে এই সমাধিসৌধটি তৈরি করেছিলেন। এর ভেতরে 3টি কবর আছে। একটি সমাধি হলো জালালউদ্দিনের, যিনি রাজা গণেশের পুত্র, এবং অন্য দুটি জালালউদ্দিনের স্ত্রী ও পুত্রের। তথ্য অনুযায়ী পশ্চিমের সমাধিটি যেটি সবচেয়ে উঁচু সেটি হলো সুলতান জালালউদ্দিনের, পূর্বে দ্বিতীয়টি তার পুত্র সুলতান শামসুদ্দিন আহমেদ শাহের এবং অপরটি তার বেগমের। এটি 1582 খ্রিস্টাব্দে নূর কুতুবের বংশধর মোহাম্মদ আল খালিদির পুত্র মাকদুম শাইখ দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে কুতুবশাহী মসজিদ বলা হতো, সাধক নূর কুতুবুল আলমের প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে। এই মসজিদটি সোনা মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি বাংলা সালতানাতের ইলিয়াস শাহী রাজবংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। আদিনা মসজিদ 1364 সালে কমিশন করা হয়। আদিনা মসজিদ তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ ছিল। 19 শতকে ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়, এটি অব্যবহৃত হয়ে পড়ে। এটি 1374 সালে চালু করা হয়েছিল। 1375 সালে নির্মিত এই মসজিদটি তৎকালীন সমগ্র ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদ ছিল। আদিনা ডিয়ার পার্ক সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এই পার্কটি 9.99 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। দুটি জলাশয় সহ পার্কটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বার্ষিক 72,000-এর বেশি দর্শনার্থী আসেন। এই পার্ককে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বারা মিনি চিড়িয়াখানা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পার্কটি মালদা বন বিভাগের বর্তমান বিভাগীয় বন কর্মকর্তা ও প্রাক্তন কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। আদিনা ডিয়ার পার্ক শাল সেগুনে ভরা গাছের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখি এখনো কোনো ডিয়ারের খোঁজ পাইনি, আরও হাঁটতে বলেছে 1 কিলোমিটার। দেখা যাক ডিয়ার পেলেই আপনাদের দেখাচ্ছি। রাজ্যে চিতল হরিণের প্রজনন কেন্দ্র হিসাবে এই পার্কটির গুরুত্ব অপরিসীম। বর্তমানে এই পার্কে 90টি দাগযুক্ত হরিণ এবং 8টি নীলগাইয়ের আবাসস্থল। এছাড়া নানা ধরনের পাখি এবং প্রজাপতির আবাসস্থল, যেমন প্রিনিয়া, এশিয়ান ওপেন বিল, ওরিওল, প্যারাডাইস ফ্লাই ক্যাচার, ফিশ ইগল এবং কাকাতুয়া, এছাড়া আরও অনেক কিছু। বলো বলো, তুমি কি দেখছো? কি দেখছো? বলো, और खाना चाও? আরে পোষা আছে ছোট, ওর
যেতে পারবো না, অত মোবাইল আসবে, মোবাইল অত আসবে, এত ঘেঁষা নেট নেট আমরা এখন কলকাতায় ফিরছি। আমরা শিয়ালদা স্টেশনে যাব। মালদা স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন গৌড় এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে রয়েছি। গুড নাইট। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।